প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক শামীমারা বেগম, বিভাগীয় প্রধান অর্থনীতি, একাদশ শ্রেণীর ছাত্রদের জন্য, মানবিক এবং ব্যবসায় শাখার ছাত্রদের জন্য আমি অর্থনীতি প্রথম পত্র নিয়ে উপস্থিত হয়েছি। আমার গত ক্লাসে যে অধ্যায়টি ছিল, অর্থাৎ আমার যেই অধ্যায়টি আছে অর্থনীতি বিষয়, সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এবং গত ক্লাসে আমরা যেটা দেখিয়েছিলাম চাহিদার স্থিতিস্থাপকতার প্রকারভেদ, এবং তারপরে দেখিয়েছিলাম যে চাহিদা স্থিতিস্থাপকতার মধ্যে তিনটি ভাগ আছে। একটা হচ্ছে দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা এবং আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এবং দাম স্থিতিস্থাপকতার মধ্যে যে প্রকারভেদ সেটা ছিল কি একক স্থিতিস্থাপকতা, এককের চেয়ে অধিক স্থিতিস্থাপকতা, এককের চেয়ে কম, শূন্য এবং অসীম। তাহলে আজ আমরা আরেকটু বেশি করে জানবো, সেটা হচ্ছে কি স্থিতিস্থাপকতা। গত ক্লাসে আমি যে পরিমাপটা দেখিয়েছিলাম, আজকে অন্য একটি পরিমাপ পদ্ধতি আমরা দেখাবো। সেটি হচ্ছে অধ্যাপক মার্শাল একটি পরিমাপ পদ্ধতি দিয়েছেন, সেটা হচ্ছে মোট ব্যয় পদ্ধতি। অর্থাৎ স্থিতিস্থাপকতাটাকে, অর্থাৎ দাম স্থিতিস্থাপকতাটাকে আমরা যখন পরিমাপ করব, পরিমাপ করে দেখব কোনো স্থিতিস্থাপকতা, অর্থাৎ কোনো দ্রব্যের ক্ষেত্রে একের সমান, একের চেয়ে কম, একের চেয়ে বেশি, শূন্য এবং অসীম হয়। এবং এটা আমি গত ক্লাসে তালিকা দিয়ে দেখিয়েছিলাম, চিত্রে এঁকে দেখিয়েছিলাম। আজ যে পদ্ধতিটার কথা বলবো সেটা হচ্ছে মোট ব্যয় পদ্ধতি, এবং এটা কে দিয়েছেন? বিখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক মার্শাল। এখন মোট ব্যয় পদ্ধতিটা কি? অধ্যাপক মার্শাল যেটা বলেছেন এবং আমরাও যেটা জানি, যে চাহিদা বিধির কার্যকর হলে, অর্থাৎ দাম যদি কমে যায় চাহিদা বৃদ্ধি পায়, আবার দাম যদি বেড়ে যায় চাহিদা হ্রাস পায়। কিন্তু স্থিতিস্থাপকতার ক্ষেত্রে সে নতুন যেই জিনিসটি অ্যাড করেছেন সেটা হচ্ছে কি কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে একজন ক্রেতার ক্ষেত্রে সে যে ব্যয়টা করে তার উপরে নির্ভর করে স্থিতিস্থাপকতাটাকে দেখিয়েছেন। অর্থাৎ দ্রব্যের দামের পরিবর্তন হলে চাহিদার পরিবর্তন হয়, এবং চাহিদার পরিবর্তন হলে ওই ক্রেতার ব্যয়ের ক্ষেত্রে যে পরিবর্তন হয়, সেটা দিয়ে যে পরিমাপটা দেখিয়েছেন সেটার নামই হচ্ছে মোট ব্যয় পদ্ধতি। তাহলে এখানে কি হচ্ছে? একটা হচ্ছে মোট ব্যয় পদ্ধতি, এবং এটা কে দিয়েছেন? অধ্যাপক মার্শাল। তাহলে হচ্ছে মোট ব্যয় পদ্ধতি। এটা কিসের ক্ষেত্রে? আমরা যদি দাম স্থিতিস্থাপকতা পরিমাপ করি, তাহলে কিসের কম্পেয়ার করব আমরা? দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে, অর্থাৎ দ্রব্যের দামের পরিবর্তনের ক্ষেত্রে ক্রেতার যে দ্রব্যের চাহিদার পরিবর্তন হবে, এবং চাহিদার পরিবর্তন হলে তার যে ব্যয়ের পরিবর্তন হবে, সেটাই হচ্ছে মোট ব্যয় পদ্ধতি। এখন ব্যয়ের পরিবর্তনটা আমরা কিভাবে বুঝবো? তাহলে প্রাথমিক যে দামটা ছিল, সেক্ষেত্রে ক্রেতা যেই পরিমাণ দ্রব্য ক্রয় করত, সেই দ্রব্য দিয়ে যদি আমরা দ্রব্যের দামকে, অর্থাৎ পরিমাণকে যদি দাম দিয়ে গুণ করি, তাহলে দেখতে পাই তার মোট ব্যয় কত হয়েছে। এখন প্রাথমিক দামের ক্ষেত্রে একটা মোট ব্যয়, আবার পরিবর্তিত দ্রব্যের দামের ক্ষেত্রে একটি মোট ব্যয়। এটাকে কম্পেয়ার করে, অর্থাৎ তুলনা করে আমরা বলবো যে কোনোটা হচ্ছে একক স্থিতিস্থাপক, একক অপেক্ষা অধিক, একক অপেক্ষা কম। এখন যদি আমি একটি তালিকা দেখাই, প্রতি একক দ্রব্যের দাম, চাহিদার পরিমাণ, সাথে হচ্ছে মোট ব্যয়। যেহেতু পদ্ধতির নাম হচ্ছে মোট ব্যয় পদ্ধতি, তাহলে আমরা কি দিয়ে কম্পেয়ার করব? মোট ব্যয়ের কি পরিবর্তন হলো সেটা দিয়ে। তাহলে প্রতি একক আমি লিখলাম 5 টাকা, এটা হচ্ছে 4 টাকা। তাহলে যদি দ্রব্যের দাম যখন প্রতি এককের দাম 5 টাকা, আমি টাকায় বললাম, তখন তার চাহিদার পরিমাণ যদি হয় 20 একক, তাহলে কত টাকা সে ব্যয় করে? 5 ×
100, অর্থাৎ তার মোট ব্যয়ের পরিমাণ হচ্ছে 100 টাকা। যখন দ্রব্যের দাম কমে হলো 4 টাকা, তখন তার চাহিদা বৃদ্ধি হলো 25 একক, অর্থাৎ দাম কমেছে, চাহিদা বৃদ্ধি পেয়েছে, কিন্তু মোট ব্যয় কত? 4 25 হচ্ছে 100 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম যে দ্রব্যের দাম কমেছে, চাহিদাও বেড়েছে, কিন্তু এমনভাবে বেড়েছে কি মোট ব্যয়ের পরিমাণ ক্রেতার ক্ষেত্রে একই আছে, অর্থাৎ ভোক্তা প্রাথমিক দামে যে পরিমাণ ব্যয় করত, এখন দ্রব্যের দাম কমে গিয়েছে, চাহিদার পরিমাণও বৃদ্ধি পেয়েছে, কিন্তু মোট ব্যয়ের পরিমাণ একই আছে। এটাই যদি হয় সেটাকে আমরা বলছি একক স্থিতিস্থাপকতা। তাহলে এখানে মোট ব্যয়ের পরিমাণ যেহেতু সমান, তাহলে ইলাস্টিসিটি অফ প্রাইস সমান হচ্ছে 1, অর্থাৎ এটাকে আমরা বলছি একক স্থিতিস্থাপকতা। একক স্থিতিস্থাপকতা। তাহলে এটা কি দেখলাম? মোট ব্যয় পদ্ধতি, অর্থাৎ মোট ব্যয়ের যেহেতু কোনো পরিবর্তন হলো না, আগেও যা ছিল এখনই যা আছে, অর্থাৎ আমি যদি দুটাকে ভাগ দেই তাহলে দেখা যাচ্ছে সেখানে হচ্ছে ফলাফল হচ্ছে 1। আর এক্ষেত্রেও যদি আমি বলি মোট ব্যয়ের কোনো পরিবর্তন হয়নি, এটা হচ্ছে একক স্থিতিস্থাপকতা। এখন যদি আমি এরকম করি যে দ্রব্যের দাম কমে গিয়েছে কিন্তু চাহিদা কত হয়েছে? বেড়ে গিয়েছে। বেড়ে হলো আনুমানিক আমি নিলাম 30 একক। এটা কত ছিল আমার? 100, 3 4 12, অর্থাৎ 120। এক্ষেত্রে আমরা কি দেখি? এক্ষেত্রে আমরা দেখলাম যে দ্রব্যের দাম কমেছে, চাহিদা বৃদ্ধি পেয়েছে, কিন্তু চাহিদাটা এমনভাবে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এত বেশি বৃদ্ধি পেয়েছে যে ক্রেতার মোট আয়টা আগের চেয়ে ব্যয়টা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ 5 টাকার সময় সে ক্রয় করত 20 একক, তার মোট ব্যয় ছিল 100 টাকা, এখন দ্রব্যের দাম 5 টাকা থেকে কমে হয়েছে 4 টাকা এবং তার চাহিদা বৃদ্ধি পেয়েছে, কিন্তু এমনভাবে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এত বেশি বৃদ্ধি পেয়েছে যে 20 একক থেকে 30 একক হয়েছে, তাহলে মোট ব্যয় হয়েছে তার 120 টাকা। তাহলে দেখা গেল মোট ব্যয় আগের চেয়ে বেড়ে গিয়েছে। এই যে আগের চেয়ে বেড়ে গিয়েছে, এটাকে আমরা বলছি একক অপেক্ষা অধিক স্থিতিস্থাপকতা। তাহলে এটা হচ্ছে ইলাস্টিসিটি অফ প্রাইস গ্রেটার দেন 1। তাহলে এটা হচ্ছে একক অপেক্ষা অধিক স্থিতিস্থাপক চাহিদা। তাহলে এটা কি হচ্ছে? একক অপেক্ষা অধিক স্থিতিস্থাপক চাহিদা। তাহলে আমরা কি পেলাম? যদি দ্রব্যের দাম পরিবর্তনের ফলে ক্রেতার চাহিদার পরিবর্তন হয়েছে, কিন্তু যদি তার ব্যয়ের কোনো পরিবর্তন না হয়, তাকে বলছি একক স্থিতিস্থাপকতা। আর যদি ব্যয়ের পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ দামও কমলো, চাহিদাও বেড়ে গেল, কিন্তু এত বেশি বেড়ে গেল যে মোট ব্যয়ের পরিমাণ বেড়ে গেল, এটাকে আমরা বলছি একক অপেক্ষা অধিক স্থিতিস্থাপকতা। এখন যদি এমন হয় যে দ্রব্যের দাম কমেছে, চাহিদাও বেড়েছে, আমি এখানে লিখলাম 21 একক, তাহলে চাহিদা বিধি কিন্তু প্রতিটা ক্ষেত্রেই সঠিক, অর্থাৎ কার্যকর হচ্ছে। দ্রব্যের দাম 5 টাকা, তখন হচ্ছে 20 একক, দ্রব্যের দাম কমে 4 টাকা, চাহিদা বেড়ে 21 একক। কারণ আমরা জানি দ্রব্যের দাম যদি কমে যায়, অন্যান্য অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাহলে ভোক্তার ক্ষেত্রে কি হয়? চাহিদা বৃদ্ধি পায়। এখানে কিন্তু চাহিদা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 20 এককের জায়গায় কত হয়েছে? 21 একক। কিন্তু মোট ব্যয়ের ক্ষেত্রে কি হয়েছে? মোট ব্যয় তার কিন্তু কমে গিয়েছে, দামও কমে গেল, চাহিদাও বেড়ে গেল, কিন্তু মোট ব্যয়টা কি হয়েছে? কমে গিয়েছে। এটাকে হচ্ছে একক অপেক্ষা কম স্থিতিস্থাপক চাহিদা। তাহলে এটাকে আমি কি লিখব? ইলাস্টিসিটি অফ প্রাইস লেস দেন 1।
তাহলে আমরা আবারও দেখলাম যে এটাকে কি বলছি, মোট ব্যয় পদ্ধতি। কেন মোট ব্যয় বলছি? একজন ক্রেতার ক্ষেত্রে যে ব্যয়টা হয় তার উপর ভিত্তি করেই এটা প্রদান করা হয়েছে, এবং এটা কে প্রদান করেছেন? অধ্যাপক মার্শাল। এখন এটার সাথে যদি আমরা বলেছিলাম শূন্য স্থিতিস্থাপকতা, আরেকটা ছিল অসীম স্থিতিস্থাপকতা। শূন্যটা হচ্ছে কি? শূন্য হচ্ছে আমার দামের কোনো পরিবর্তন ছাড়াই যদি চাহিদার পরিবর্তন হয়। আবারও কি হতে পারে? দামের কোনো পরিবর্তন ছাড়াই চাহিদার পরিবর্তন, আবার হতে পারে দামের পরিবর্তন হয়েছে কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হয়নি। এই দুই সিচুয়েশন কিন্তু একটু ব্যতিক্রম। কেন বলছি? একটা হচ্ছে দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন, আমরা এভাবে লিখেছিলাম ইলাস্ট্রিসিটি অফ প্রাইস ইজ ইকুয়াল টু হচ্ছে চেঞ্জিং ডি, আর একটা হচ্ছে চেঞ্জিং পি, পার্সেন্টেজ, অর্থাৎ কি হারে পরিবর্তন হলো। কিন্তু কখনো কখনো হতে পারে যে দামের পরিবর্তন ছাড়াই চাহিদার পরিবর্তন, তাহলে সেটা হচ্ছে কি? অসীম স্থিতিস্থাপকতা। এখানে দামের পরিবর্তন হয়েছে কিন্তু যদি চাহিদার কোনো পরিবর্তন না হতো, অর্থাৎ দামের পরিবর্তন হলো কিন্তু চাহিদার যদি কোনো পরিবর্তন না হতো, সেটা হতো কি? শূন্য স্থিতিস্থাপকতা। আর যদি, তাহলে আবার বলছি, দামের পরিবর্তন ছাড়া, অর্থাৎ এটা হচ্ছে কোনো পরিবর্তন হয়নি কিন্তু চাহিদার পরিবর্তন হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে 0, এটা হচ্ছে 5%, 6%, আমি যেটাই লিখলাম না কেন, তাহলে এটা হচ্ছে কি? অসীম। আর যদি এমন হয় যে দামের পরিবর্তন হয়েছে কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হয়নি, সেটা হচ্ছে শূন্য স্থিতিস্থাপকতা। তাহলে আমরা যেটা করব, যে গত ক্লাসে আমরা চিত্রের মাধ্যমে দেখিয়েছিলাম যে কিভাবে দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হয়, তার উপরে ভিত্তি করে আমরা স্থিতিস্থাপকতা দেখিয়েছিলাম। একটা দেখিয়েছিলাম 1-এর সমান, 1-এর কম, 1-এর বেশি, শূন্য এবং অসীম। আর আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে মোট ব্যয় পদ্ধতি। মূল কথা কিন্তু একই, অর্থাৎ দামের পরিবর্তনের ফলে চাহিদা পরিবর্তন হলো, কিন্তু সেই পরিবর্তনের মাত্রাটা কতটুকু হলো? মাত্রা যদি একই থাকে সেটাকে আমরা বলছি একক স্থিতিস্থাপকতা। যদি দামের পরিবর্তনের ফলে, অর্থাৎ দাম যেই হারে পরিবর্তন হচ্ছে তার তুলনায় যদি চাহিদা বেশি হারে পরিবর্তন হয়, সেটা হচ্ছে একক অপেক্ষা অধিক স্থিতিস্থাপকতা। আবার দাম যেই হারে পরিবর্তন হচ্ছে চাহিদা যদি কম হারে পরিবর্তন হয়, সেটাকে বলছি একক অপেক্ষা কম স্থিতিস্থাপকতা। আরেকটা হচ্ছে কি? দামের পরিবর্তন ছাড়াই যদি চাহিদার পরিবর্তন হয়, সেটা হচ্ছে কি? অসীম স্থিতিস্থাপকতা। আরেকটা হচ্ছে দামের পরিবর্তন হলো কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হলো না, সেটা হচ্ছে শূন্য স্থিতিস্থাপকতা। এখন এটাকেও কিন্তু আমরা যদি শুধুমাত্র চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করি, এখন এক্ষেত্রে আমরা গত ক্লাসে বলেছিলাম চিত্র আঁকার একটা নিয়মের কথা বলেছিলাম। এখন যদি আমি অন্য একটি কথা বলি, যখন একক, অর্থাৎ এই যে দাম কমে গেল, চাহিদা বেড়ে গেল, তাহলে মোট কতটুকু খরচ হলো? এখানে দাম কমে যাওয়ার ফলে আমার এই যে একটা ক্ষেত্রফল আমি পেলাম, আর আগে ছিল আমার এই ক্ষেত্রটা, এখন এই দুই ক্ষেত্রফল যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে একক স্থিতিস্থাপকতা। আবার যদি দামের পরিমাণ যখন এতটুকু ছিল, দ্রব্যের পরিমাণ এতটুকু, তাহলে মোট হচ্ছে কত? ব্যয় হচ্ছে এতটুকু। এখন দাম যখন কমে গিয়ে OP2 হয়, তখন চাহিদা বৃদ্ধি পেয়েছে OM2, তাহলে মোট খরচ হচ্ছে এই এলাকাটা। তাহলে এই ক্ষেত্রফলের থেকে যদি এই ক্ষেত্রফলটা বড় হয়, সেটা হচ্ছে একক অপেক্ষা অধিক স্থিতিস্থাপকতা। আর যদি এমন হয়
যে দাম যখন এতটুকু ছিল, চাহিদা এতটুকু, তাহলে মোট খরচ ছিল এত অংশ, অর্থাৎ দাম দিয়ে পরিমাণকে গুণ করলাম। আর দ্রব্যের দাম যখন কমে গেল তখন হচ্ছে আমার এতটুকু, অর্থাৎ এই ক্ষেত্রফলটা। এখন আমি কি করব, চিত্রের ক্ষেত্রে যদি আমি ক্ষেত্রফলটা তুলনা করি, যে দামের পরিবর্তনের ফলে যদি ক্ষেত্রফল আমার একই থাকে সেটা হচ্ছে একক স্থিতিস্থাপকতা, ক্ষেত্রফলটা যদি বেড়ে যায় সেটা হচ্ছে একক অপেক্ষা অধিক, ক্ষেত্রফলটা যদি কমে যায় সেটা হচ্ছে একক অপেক্ষা কম স্থিতিস্থাপকতা। এখন এই যে 5 ভাগে ভাগ করা, কিন্তু দেখা যায় আমরা সাধারণত একটা সংক্ষেপে বলে ফেলি স্থিতিস্থাপক চাহিদা সম্পন্ন দ্রব্য, আর একটা বলি অস্থিতিস্থাপক চাহিদা সম্পন্ন দ্রব্য। একেবারেই সংক্ষেপে করে নেওয়া হয়, একটা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। তাহলে আমরা গত ক্লাসও বলেছিলাম, এই ক্লাসও বলছি, যেই স্থিতিস্থাপকতা হচ্ছে ইলাস্টিসিটি অফ প্রাইস গ্রেটার দেন 1, সেটা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা, আর যেটা হচ্ছে ইলাস্টিসিটি অফ প্রাইস লেস দেন 1 সেটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। তাহলে আমরা অধিকাংশ সময় দেখব এই দুটার পার্থক্য যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা অনেকাংশেই আমাদের এই বিষয়টা কি হয়, সহজ হয়। তাহলে এই দুটো আবার যদি আমি বলি, যে দামের সামান্য পরিবর্তনের ফলে চাহিদার যদি ব্যাপক পরিবর্তন হয় সেটা হচ্ছে একের অপেক্ষা অধিক স্থিতিস্থাপক চাহিদা। আর যদি দামের পরিবর্তনের ফলে চাহিদার যদি সামান্য পরিবর্তন হয় তাহলে সেটাকে বলছি অস্থিতিস্থাপক চাহিদা। তাহলে আমি একের সমান, শূন্য, অসীম এই তিনটাকে বাদ দিয়ে শুধু যদি স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে কথা বলি, তাহলে আমরা দুটি তালিকা করি। আমরা শুধুমাত্র যদি দুটি তালিকা নেই, যে দেখা যাচ্ছে দামের পরিবর্তনের ফলে চাহিদার ব্যাপক পরিবর্তন হয়েছে, দামের পরিবর্তনের ফলে চাহিদার সামান্য পরিবর্তন হয়েছে, এবং চিত্রগতভাবে যদি আমি আঁকি তাহলে আমি কিন্তু প্রতিটা চিত্রে আর লিখছি না যে নিচে হচ্ছে চাহিদার পরিমাণ, এখানে হচ্ছে দ্রব্যের দাম। আচ্ছা, এখানে আমরা যদি দেখি যে দামের পরিবর্তন হয়েছে কতটুকু, P1 থেকে P2, আর চাহিদার পরিবর্তন হয়েছে M1 থেকে M2। তাহলে দামের পরিবর্তন হয়েছে সামান্য, কিন্তু চাহিদার পরিবর্তন হয়েছে ব্যাপক। আমি যদি উল্টাভাবে বলি, দাম প্রাথমিক দাম ছিল OP2, তখন চাহিদা ছিল OM2। দাম বৃদ্ধি পেয়ে যখন OP1 তখন চাহিদা কমে হচ্ছে OM1। এক্ষেত্রেও বলা যায় যে দামের বৃদ্ধি পেয়েছে সামান্য কিন্তু চাহিদা কমেছে ব্যাপক, তাহলে এটা হচ্ছে একক অপেক্ষা অধিক, যেটাকে আমি বলছি স্থিতিস্থাপক চাহিদা। এখন এটার ঠিক বিপরীত অবস্থান যদি হয়, বিপরীত অবস্থানটা কি, যে দামের ব্যাপক পরিবর্তন কিন্তু চাহিদার সামান্য পরিবর্তন। এক্ষেত্রে দেখা যাচ্ছে দ্রব্যের দাম যখন OP1, চাহিদা হচ্ছে OM1, আর দ্রব্যের দাম কমে যখন OP2, চাহিদা বৃদ্ধি পেয়ে হচ্ছে OM2। অর্থাৎ দাম কমেছে, চাহিদাও বেড়েছে, কিন্তু সামান্য পরিমাণ চাহিদা বৃদ্ধি পেয়েছে। আর উল্টাভাবে যদি আমি বলি, প্রাথমিক দাম যদি হয় OP2, তখন চাহিদা ছিল OM2,
দাম বৃদ্ধি পেয়ে হলো OM1, চাহিদা কমে হয়েছে OM1। এক্ষেত্রে আবার কি দেখেছি যে দাম কমেছে অনেকখানি কিন্তু চাহিদা কমেছে সামান্য, এটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। এখন প্রশ্ন হচ্ছে যে দুটার মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে, প্রথমে আমি এই পার্থক্যটাকে বলতে পারি যে তালিকার মাধ্যমে দেখাতে পারি, চিত্রের মাধ্যমে যদি দেখাই, চিত্রের মাধ্যমে কি বলবো, স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে রেখাটা ঢালটা কি হয়, একটু ঢালু হয়, অর্থাৎ ঢালটা হচ্ছে বেশি, মানে রেখার ঢালটা একটু চ্যাপ্টা হওয়াতে আমি যদি ঢাল হিসাবে বলি এটা ঢাল হচ্ছে কম, অর্থাৎ খাড়া কম। আর এই রেখাটা ঢাল হচ্ছে বেশি, অর্থাৎ এই রেখাটা কিন্তু খাড়া। এটা হচ্ছে রেখার বৈশিষ্ট্য। আর পরিমাণের ক্ষেত্রে যদি বলি যে দামের সামান্য পরিবর্তনের ফলে চাহিদার ব্যাপক পরিবর্তন, এখানে দামের ব্যাপক পরিবর্তনের ফলে চাহিদার সামান্য পরিবর্তন। তারপর কি ধরনের দ্রব্যের ক্ষেত্রে এটা হয়? সাধারণত নিত্য প্রয়োজনীয় দ্রব্য, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, লবণ, পেঁয়াজ না, চাল, লবণ, তারপরে হচ্ছে তেল, এগুলি হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যর ক্ষেত্রে হয়। আর এটা সাধারণত কোথায় হয়? এটা হয় বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে। আমি কিন্তু বারবার কথাটা বলছি সাধারণত, অর্থাৎ প্রচলিতভাবে এটাকে আমরা ধরে নেই। দেখা যাচ্ছে কি যে চালের দামের যদি ব্যাপক পরিবর্তন হয় আমার চাহিদার কিন্তু তেমন পরিবর্তন হয় না। ঠিক একই কথা লবণের ক্ষেত্রেও হতে পারে যে লবণের দামের ব্যাপক পরিবর্তন যদি হয় আমার চাহিদার খুব একটা হেরফের হবে না। কিন্তু যদি গাড়ির দাম ব্যাপক পরিবর্তন হয় চাহিদার কি হবে? অনেক পরিবর্তন, অথবা সামান্য পরিবর্তনের ফলে চাহিদা আমার কি হবে? ব্যাপক পরিবর্তন হবে। হতে পারে অর্নামেন্টস হতে পারে, বিলাসজাত গাড়ি হতে পারে, বিলাসজাত আমার কসমেটিক্স হতে পারে। এগুলি দেখা যায় যদি দামের সামান্য পরিবর্তন হয় কিন্তু চাহিদার ব্যাপক পরিবর্তন হয়। তাহলে যদি কখনো তোমাদের প্রশ্ন হয় যে স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে কোনো পার্থক্য আছে কি, তখন অবশ্যই বলতে হবে পার্থক্য আছে। পার্থক্যটা কি? প্রথমে আমরা সংজ্ঞাটা বলবো। সংজ্ঞাটা কি হচ্ছে যে দামের ব্যাপক পরিবর্তনের ফলে চাহিদার যদি সামান্য পরিবর্তন হয় সেটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা, আর দামের সামান্য পরিবর্তনের ফলে চাহিদা যদি ব্যাপক পরিবর্তন হয় সেটা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা। তারপর আমরা একটা তালিকা দেখাবো, তারপর একটি চিত্র অঙ্কন করব এবং চিত্র অঙ্কন করে দেখব এটা ঢালটা হচ্ছে বেশি, এটা ঢালটা হচ্ছে কম। আরেকটা কি দেখবো, আমরা পণ্যের প্রকৃতিও বলতে পারবো যে সাধারণত কোন ধরনের পণ্যের ক্ষেত্রে স্থিতিস্থাপক চাহিদা হয়, কোন ধরনের পণ্যের ক্ষেত্রে অস্থিতিস্থাপক চাহিদা হয়ে থাকে। এখন আমরা চলে আসি, এই যে বারবার কথাটা বলছি যে স্থিতিস্থাপক চাহিদা সম্পন্ন পণ্য, অস্থিতিস্থাপক চাহিদা সম্পন্ন পণ্য। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমি শুধু উদাহরণ হিসাবে লিখে দিলাম যে কি লিখলাম, লবণ বা চাল, আবার ওই পাশে কি বললাম, বিলাসজাত গাড়ি। তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোনটা স্থিতিস্থাপক পণ্য কোনটা অস্থিতিস্থাপক পণ্য? তাহলে এটা হচ্ছে কি স্থিতিস্থাপকতার নির্ধারক, অর্থাৎ কি দিয়ে আমি বুঝবো যে কোনটা স্থিতিস্থাপক কোনটা হচ্ছে অস্থিতিস্থাপক পণ্য। যেমন তোমাকে একটা দ্রব্যের নাম বলে দিল যে এই দ্রব্যটা কি স্থিতিস্থাপক পণ্য নাকি অস্থিতিস্থাপক পণ্য, তাহলে তোমার তার আগে কি জানতে হবে যে কি দ্বারা নির্ধারিত হয়, অর্থাৎ স্থিতিস্থাপকতার নির্ধারক। তাহলে আমরা আরেকটা জিনিস আজকে দেখব, সেটা হচ্ছে কি স্থিতিস্থাপকতা নির্ধারক, অর্থাৎ কি দিয়ে একটা দ্রব্য স্থিতিস্থাপক সম্পন্ন নাকি অস্থিতিস্থাপক সম্পন্ন সেটা আমরা বের করতে পারবো। তাহলে প্রথম যেই বিষয়টা আসে, তাহলে এটা কি, এটার সাথে আমি লিখতে পারি চাহিদার স্থিতিস্থাপকতা নির্ধারক বা স্থিতিস্থাপকতা নির্ধারক। তার প্রথম যেটা আসে তোমরা পয়েন্টগুলি একটু মাথায় রাখো। 1 নাম্বার হচ্ছে দ্রব্যের প্রকৃতি। তাহলে আমি কিন্তু এই বিষয়টা পড়ার আগে মাথায় নেব যে আমি বারবার বলছি যে দ্রব্য তালিকা দেখলাম, চিত্র দেখলাম, আমরা বারবার বলছি যে দামের সামান্য পরিবর্তনের ফলে চাহিদা যদি ব্যাপক পরিবর্তন হয় সেটাকে বলছি স্থিতিস্থাপক চাহিদা।
আবার বলছি দামের ব্যাপক পরিবর্তন কিন্তু চাহিদার সামান্য পরিবর্তন হলে সেটাকে আমি বলছি অস্থিতিস্থাপক চাহিদা। এখন প্রশ্ন হচ্ছে কোন দ্রব্যের ক্ষেত্রে এটা এমন হয় যে দামের ব্যাপক পরিবর্তন হলো অথচ চাহিদার সামান্য পরিবর্তন হলো, আবার উল্টাটা যে দামের সামান্য পরিবর্তন হলো কিন্তু চাহিদার ব্যাপক পরিবর্তন হলো, সেটা নিশ্চয়ই আছে এবং আমরা জানি, কিন্তু হয়তো বা আমরা এভাবে এটাকে আলাদা করে কখনো দেখিনি। তাহলে প্রথমে যেই বিষয়টা হচ্ছে, প্রথম হচ্ছে দ্রব্যের প্রকৃতি, অর্থাৎ দ্রব্যটা কি ধরনের দ্রব্য। দ্রব্যটা যদি এমন হয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য, আমরা কি উদাহরণ দিয়েছিলাম? চাল, আমরা বলেছিলাম লবণ, এটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। আমার কাঁচা মরিচ এগুলি আমার নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এগুলি আমরা কি করি? খাবার হিসাবে খাই। এখন এটার দামের যদি ব্যাপক পরিবর্তন হয়, আমার যদি লবণের দাম অনেক বৃদ্ধি পায়, আমি কি খাবার একদম কমিয়ে দিতে পারবো? নিশ্চয়ই পারবো না। অর্থাৎ আমি কি করতে পারবো? আমি হয়তো বা, আমরা মাছ ধোয়ার সময় কিন্তু লবণটা ব্যবহার করি, আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি, আমরা গরুকে লবণ দেই খাবারের সাথে, তখন আমি কি করব? আমি হয়তো সচেতন হব, আমার কিন্তু লবণ ছাড়া চলবে না। আমি কি করব? মাছ ধোয়ার সময় আমার যে লবণটা ব্যবহার করতাম সেটা হয়তো আমি একটু কম ব্যবহার করব। তাহলে দেখা যাচ্ছে কিন্তু আমি কিন্তু একেবারেই বাদ দিতে পারবো না খাবারের লবণটা। তাহলে দেখা যাচ্ছে এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে যেটা হচ্ছে যে দামের ব্যাপক পরিবর্তন হলে চাহিদার তেমন পরিবর্তন হয় না। ঠিক উল্টাটা, যদি লবণের দাম অনেক কমে যায়, আমি কি অনেক বেশি লবণ খাবো? নিশ্চয়ই খাবো না, কারণ লবণের খাওয়ারও একটা পরিমাণ আছে। আমরা জানি যাদের উচ্চ রক্তচাপ, যাদের অনেক রোগ, তাদেরও কিন্তু লবণটা খাওয়া একদমই নিষেধ, কাঁচা লবণটা। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি খাবারের ক্ষেত্রে আমরা একটু লবণ ব্যবহার করি, তাহলে দাম যদি কমেও যায় আমি কিন্তু অনেক বেশি লবণ ব্যবহার করতে পারবো না। তাহলে কি দাঁড়াচ্ছে? যেগুলি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেক্ষেত্রে হচ্ছে কি, সেটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা সম্পন্ন পণ্য। আর যেটা বিলাসজাত দ্রব্য, আমরা যেটাকে বলি যে দামি গাড়ি, দামি কসমেটিক্স, দামি তোমার ফাস্টফুড, তোমরা দেখবে যে যেই খাবারটা তোমরা এখন অনলাইনে অর্ডার করো, যদি দেখো কম তখন হয়তো বেশি অর্ডার করো, যখন অনেক বেশি বেড়ে যায় তোমরা তখন অর্ডারটা কি করো? কম করো। তাহলে দেখা যায় যে বিলাসজাত কিছু দ্রব্য আছে যেটাকে আমরা কি করি? দামের সামান্য পরিবর্তন হলে তুমি দেখবে যে যখন বলে মাত্র 5% ডিসকাউন্ট, ওটা শুনেই তুমি কিন্তু দেখা যাবে যে অনেক বেশি অর্ডার দিয়ে ফেলো। 5% যে খুব একটা পরিবর্তন হয় তা কিন্তু না। তার মানে কি দাঁড়াচ্ছে? দামের সামান্য পরিবর্তন কিন্তু চাহিদার ব্যাপক পরিবর্তন যদি হয়, সেটা হচ্ছে কি? স্থিতিস্থাপক চাহিদা। তাহলে কিসের উপর নির্ভর করছে? প্রথমটা হচ্ছে দ্রব্যের প্রকৃতি। তাহলে আবার বলছি, দ্রব্যটা যদি হয় নিত্য প্রয়োজনীয় সেটা হচ্ছে অস্থিতিস্থাপক পণ্য, আর দ্রব্যটা যদি হয় বিলাসজাত পণ্য সেটা হচ্ছে কি? স্থিতিস্থাপক পণ্য। আচ্ছা, 2 নম্বরে আমি যদি লিখি বিকল্প দ্রব্য। আচ্ছা, বিকল্প দ্রব্য মানে কি? বিকল্প দ্রব্য আমরা অনেক উদাহরণ দিয়েছি, চা, কফি, গুড়, চিনি। গত ক্লাসে এক ছাত্র লিখেছে যে গুড়, চিনি এটা কেন আমি ব্যবহার করি না। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলি হচ্ছে কি বিকল্প। চায়ের বিকল্প হচ্ছে কফি, গুড়ের বিকল্প হচ্ছে চিনি। এই যে বিকল্প দ্রব্যের ক্ষেত্র নির্ভর করে দ্রব্যটা কি স্থিতিস্থাপক হবে নাকি হবে না। যদি আমি এমন একটা পণ্যের কথা চিন্তা করি যেটা কি আছে, বিকল্প দ্রব্য আছে, সেই দ্রব্যটা কি হবে? সেই দ্রব্যটা অবশ্যই স্থিতিস্থাপক হবে। কেন হবে? যখনই চায়ের দাম বেড়ে যাবে আমি কি করব? কফি খাবো। আবার গুড়ের দাম বেড়ে গেলে আমি চিনি খাবো, অর্থাৎ চিনির দাম বেড়ে গেলে আমি কি করব? গুড়টা বেশি খাবো। তাহলে দেখা যাচ্ছে যদি দ্রব্যর বিকল্প দ্রব্য থাকে তখন সেই দ্রব্যের ক্ষেত্রে কি হয়? সেটা হয় স্থিতিস্থাপক চাহিদা। আর যদি বিকল্প না থাকে সেটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। তারপর হচ্ছে একাধিক ব্যবহার। একাধিক ব্যবহার অর্থাৎ এমন কিছু দ্রব্য আছে বা এমন কিছু পণ্য আছে যেটা অনেক কাজে ব্যবহার করা যায়। তো সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে যেটা হয় যে দামের সামান্য পরিবর্তন হলে চাহিদার ব্যাপক পরিবর্তন হয়, সেই পণ্যটা কি হয়? স্থিতিস্থাপক পণ্য হয়। যেমন বিদ্যুৎ, বিদ্যুতের অনেক ব্যবহার আছে। বিদ্যুতের অনেক ব্যবহার, আমি যদি শুধু আমার বাসার কথা বলি, আমরা লাইট
চালাই, ফ্যান চালাই, আমরা এসি ব্যবহার করি, আমরা ওয়াটার হিটার ব্যবহার করি, ওভেন ব্যবহার করি, ওয়াশিং মেশিন ব্যবহার করি, আমরা ব্লেন্ডার মেশিন ব্যবহার করি, ফ্রিজ ব্যবহার করি। আমি শুধু একটা বাসায় যা থাকে নর্মালি ব্যবহার করে সেটার কথা শুধু বললাম। এখন দেখা যাচ্ছে যে বিদ্যুতের যদি সামান্য দামের পরিবর্তন হয়, আমি কি করব, আমি এই ইনস্ট্রুমেন্ট সব কিছু ব্যবহার করব। আমি কি করব, বাসায় আমার কাপড়টা আমি বাসায় ইস্ত্রি করব, আমি ওয়াশিং মেশিনে কাপড় ওয়াশ করব, আমি ব্লেন্ডার মেশিনে আমার মশলাটা পিষবো। কিন্তু যদি দেখি যে এটার দামের কি হয়েছে, আবার পরিবর্তন হয়েছে এমনভাবে যে তখন আমি কি করব, আমি এটার ব্যবহারটা চাইলে কমিয়ে দিতে পারবো। আমি কি করতে পারবো, আমি হয়তো লাইট ব্যবহার করব, হয়তো ফ্যান ব্যবহার করব, আমি অন্যান্য ব্যবহারগুলি কমিয়ে দেব। তাহলে যে সকল পণ্যের একাধিক ব্যবহার আছে, অর্থাৎ অনেক ব্যবহার আছে, সে সকল পণ্যের ক্ষেত্রে কি হয়, সেটা হয় স্থিতিস্থাপক চাহিদা সম্পন্ন পণ্য। আচ্ছা, এরপর হচ্ছে স্থগিত ব্যবহার। স্থগিত ব্যবহার স্থগিত ব্যবহার মানে হচ্ছে আমি যেই পণ্যটার কথা বলছি সেটা যদি এমন হয় যে দাম বেড়ে গেলে আমি ইচ্ছা করলে আমি ব্যবহারটা কিছুদিনের জন্য স্থগিত করতে পারি। একটা উদাহরণ যদি আমি দেই, যে আমি কি করি, আমরা শু ব্যবহার করি, স্যান্ডেল ব্যবহার করি, এটা যদি এমন হয় যে দামের যদি পরিবর্তন হয়, আমি যদি ভাবলাম যে দামটা এত বেড়েছে যে আমি আপাতত এটাকে কয়েকদিন ব্যবহার করতে পারবো, অর্থাৎ আমার যে স্যান্ডেলটা আছে, আমার যে ব্যবহার করার জিনিস আছে, অর্থাৎ বা শীতের সিজনে আমার যে শালটা আছে এটা দিয়ে হয়ে যাবে, আমি আপাতত নাই কিনি। তোমরা দেখবে যখন শৈত্যপ্রবাহ হয় তখন কিন্তু শীতের পোশাকের দামটা অনেক বেড়ে যায়। এখন তুমি যদি ভাবো যে আমার যা আছে আমি নাই বের হলাম, অথবা আমার যেটা আছে সেটা দিয়ে পুরানোটা দিয়ে আমি চালিয়ে দিলাম, কিছুদিন পরে তো এই জিনিসটার দামটা কমে যাবে বা যেটাই হোক, তাহলে যদি ব্যবহারটা স্থগিত করা যায়, তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে দেখা যায় দ্রব্যটা কি হয়, স্থিতিস্থাপক চাহিদা সম্পন্ন হয়। আর যদি এমন হয় যে সেটা চাইলেই আমি ব্যবহারটা স্থগিত করতে পারবো না, সেটা কি হবে, অস্থিতিস্থাপক চাহিদা সম্পন্ন একটি পণ্য হবে। তাহলে এটাও হতে পারে একটা বিষয়, সেটা হচ্ছে কি স্থগিত ব্যবহার, অর্থাৎ যে সকল পণ্যের আমি ব্যবহারটাকে স্থগিত করতে পারবো সেটা হচ্ছে স্থিতিস্থাপক সম্পন্ন চাহিদা, স্থিতিস্থাপক দ্রব্য। আরেকটা হচ্ছে যেটাকে আমি চাইলেও স্থগিত করতে পারবো না, সেটা হচ্ছে অস্থিতিস্থাপক পণ্য। আচ্ছা, এরপরে যেটা আসে ক্রেতার আয়। আমাদের অর্থনীতির ক্ষেত্রে ক্রেতার আয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রেতার আয়, এখানে আয় বা আমি আর্থিক অবস্থান যদি বলি, এক্ষেত্রে দেখা যাচ্ছে অধিক ধনী ব্যক্তির ক্ষেত্রে, অর্থাৎ ধনী ব্যক্তির ক্ষেত্রে দামের পরিবর্তন কি হলো এটা তার মাথায় কোনো কাজ করে না, কারণ তার টাকার পরিমাণ এতই বেশি যে দ্রব্যের দামের পরিমাণ যাই হোক না কেন তার চাহিদাটা খুব একটা পরিবর্তন হয় না। তাহলে এটা কি হচ্ছে, ধনী ব্যক্তির ক্ষেত্রে কি হচ্ছে, পণ্যের চাহিদা হচ্ছে অস্থিতিস্থাপক। আর যে দরিদ্র তার ক্ষেত্রে কি হচ্ছে, তার ক্ষেত্রে হচ্ছে স্থিতিস্থাপক পণ্য। অর্থাৎ এখানে ভোক্তার বা ক্রেতার আয়ের সাথেও কিন্তু একটা কি হচ্ছে, দ্রব্য আমার একই থাকছে, কিন্তু একজন ক্রেতার ক্ষেত্রে হচ্ছে অস্থিতিস্থাপক পণ্য, আরেকজন ক্রেতার ক্ষেত্রে হচ্ছে স্থিতিস্থাপক পণ্য। আচ্ছা, তারপরে হচ্ছে পণ্যের দাম যদি খুব বেশি বা খুব কম হয়। আরেকটা হচ্ছে পণ্যের দাম, এই দামটাকে আমি বলছি খুব বেশি বা খুব কম। যে সকল পণ্যের দাম খুব বেশি সেটা কিন্তু অস্থিতিস্থাপক হয়। কেন হয়, যে এই অনেক দামি জিনিস সেটা ক্রেতার সংখ্যাটা খুব লিমিটেড থাকে, অর্থাৎ ওই এত বেশি দামি জিনিসটা ক্রেতার সংখ্যাও লিমিটেড থাকে, এই দ্রব্যের দাম খুব একটা হেরফেরের সাথে চাহিদার খুব একটা হেরফের হয় না। ঠিক একই কথা প্রযোজ্য হচ্ছে খুব দাম যদি খুব কম হয়, ওই পণ্যটাও কি হয়, অস্থিতিস্থাপক হয়, অর্থাৎ এটা নিয়েও কিন্তু ক্রেতাদের খুব একটা মাথা ব্যথা থাকে না। দুই শ্রেণীর জন্যই এটা হয়।
তাহলে এটা হচ্ছে কি, যখন পণ্যের দাম খুব বেশি বা খুব কম হয় সেটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা সম্পন্ন দ্রব্য। আচ্ছা, আরেকটা হচ্ছে ক্রেতার অভ্যাস। এটা ক্রেতার অভ্যাস। অভ্যাস হচ্ছে আমাদের কিছু কিছু পণ্যের সবার একটা অভ্যাস থাকে, অর্থাৎ এটাকে যদি আমি নেগেটিভ সেন্সে বলি নেশা জাতীয় পণ্য। আমরা কিন্তু সাধারণত প্রচলিতভাবে মনে করি যে মদ, গাঁজা এগুলি হচ্ছে নেশা জাতীয় পণ্য। আসলে কিন্তু নেশা জাতীয় পণ্য, সিগারেট এগুলি শুধু নেশা জাতীয় পণ্য না। নেশা জাতীয় পণ্য বলছি যেটা না হলে আমি আসক্তিতে আছি, অর্থাৎ যেটা না হলে আমার একেবারেই চলে না। সেটা কারো ক্ষেত্রে হতে পারে পান, কারো ক্ষেত্রে হতে পারে চা, এটা এক একজনের ক্ষেত্রে এক একটা হতে পারে। অর্থাৎ আমার যে ক্রেতার কথা বলছি সেই ক্রেতা যদি এটা অভ্যস্ত হয়ে যায়, আমরা অনেকের কথা শুনি যে আমি ভাত খাওয়া ছাড়া চলতে পারি, চা ছাড়া চলতে পারি না। কেউ বলে আমি ভাত না খেয়ে থাকতে পারবো কিন্তু পান না খেয়ে থাকতে পারবো না। এগুলি হচ্ছে অভ্যাস জাতীয় দ্রব্য, অর্থাৎ আমার কাছে এটা হচ্ছে আবার নিত্য প্রয়োজনীয়র চেয়ে বেশি নিত্য। এটাকে যদি হয় সেটা হচ্ছে অস্থিতিস্থাপক পণ্য। আরেকটা হচ্ছে ব্যয়ের অংশ বা অনুপাত। এটা হচ্ছে ব্যয় হচ্ছে কি, আমি প্রতিদিন বা প্রতি মাসে বা আমার প্রতি বছরে আমি মোট যে ব্যয়টা করি সেক্ষেত্রে আমি যেই পণ্যটার কথা বলছি সেই পণ্যটার অবদানটা কতটুকু, অর্থাৎ আমার ওই মোট ব্যয়ের কতটুকু অংশ আমি ওই পণ্যের ক্ষেত্রে ব্যয় করি, তার উপরে নির্ভর করছে দ্রব্যটা কি স্থিতিস্থাপক হবে নাকি অস্থিতিস্থাপক হবে। তোমরা একটু মনে করে দেখো তো যে আমরা আলপিন বছরে কতবার কিনি? হয়তো কিনি না, একবার কিনি। বা আমরা সুই কতবার কিনি? বছরে হয়তো একবার না, 5 বছরেও হয়তো এক বক্স আমরা সুই কিনি। তাহলে কিছু কিছু পণ্য আছে যেটা আমার মোট ব্যয়ের ক্ষেত্রে সামান্য অবদান, অর্থাৎ সামান্য ভূমিকা রাখে। সেক্ষেত্রে আমি খেয়ালই করি না যে ওই দ্রব্যের দাম কি বেড়ে গেছে নাকি কমে গেছে। আমি বছরে যদি এক বক্স সুই কিনি সেটার দাম যদি হয় 20 টাকা বা 30 টাকা, অর্থাৎ আমার টোটাল যে ব্যয়টা আছে ভোগ ব্যয় তার সামান্য একটি অংশ হচ্ছে সুইয়ের ক্ষেত্রে, অথবা হতে পারে সেটা আলপিনের ক্ষেত্রে। তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে অস্থিতিস্থাপক পণ্য, অর্থাৎ দামের ব্যাপক পরিবর্তন হলেও চাহিদার তেমন কোনো পরিবর্তন হয় না। আরেকটা হচ্ছে যুক্ত ব্যবহার। যুক্ত ব্যবহার, এই যুক্ত ব্যবহারের উদাহরণ আমরা দিয়েছি, যেটা আমরা বলতে পারি পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে যে একটার ব্যবহারের সাথে আমার আরেকটা দ্রব্যের প্রয়োজন হয়ে থাকে। এখন গাড়ি আর পেট্রোলের কথা আমরা বলেছি। এখন যদি পেট্রোলের দাম খুব কমেও যায়, আমার গাড়ির চাহিদা যে খুব বেড়ে যাবে তা কিন্তু না। আবার যদি পেট্রোলের দাম খুব বেড়েও যায়, আমার গাড়ির চাহিদা তেমন একটা কমবে না। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যুক্ত ব্যবহারের ক্ষেত্রে এক্ষেত্রে দেখা যায় এটা কি হয়, সাধারণত অস্থিতিস্থাপক হয়। এখন সর্বোপরি যে শেষে যে কথাটা আছে সেটা হচ্ছে সময়ের বিষয়। সময়ের বিষয়টা হচ্ছে একটা হচ্ছে আরেকটা কি ফ্যাক্টর, সেটা হচ্ছে সময়। এই সময়টা হচ্ছে যে যখন একটা পণ্যের দামের পরিবর্তন হয়, এটা যদি খুব দ্রুত সময়ের জন্য হয় সেটার ক্ষেত্রে কি হয়, এটা হয় অস্থিতিস্থাপক। আর যদি অনেক সময় ধরে হয় তখন দেখা যায় সেটা হয় স্থিতিস্থাপক চাহিদা পণ্য। তাহলে প্রথম থেকে আমরা কি করলাম, যে আমরা প্রথমে দেখেছিলাম যে কিছু পণ্যের ক্ষেত্রে স্থিতিস্থাপক চাহিদা সম্পন্ন পণ্য, কিছু হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা পণ্য। এখন আমরা কিসের ভিত্তিতে বুঝবো যে এই পণ্যটা কি স্থিতিস্থাপক চাহিদা সম্পন্ন নাকি অস্থিতিস্থাপক চাহিদা? তাহলে তার আগে আমার জানতে হবে যে কি দ্বারা নির্ধারিত হয় এটা কি স্থিতিস্থাপক পণ্য নাকি অস্থিতিস্থাপক পণ্য। তাহলে প্রথম যেই কথাটা বলেছিলাম সেটা হচ্ছে দ্রব্যের প্রকৃতি। এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, অর্থাৎ দ্রব্যটা কি ধরনের, এটা কি নিত্য প্রয়োজনীয় নাকি বিলাসজাত পণ্য। আরেকটা হচ্ছে এটার কি বিকল্প ব্যবহার আছে নাকি নাই। আরেকটা হতে পারে আমি চাইলেই কি এটা ব্যবহারটাকে স্থগিত করতে পারি নাকি পারি না। দ্রব্যটাকে আমি একাধিক ব্যবহার করতে পারি, অর্থাৎ অনেক কাজে ব্যবহার করতে পারি, এটা একটা হতে পারে।
আবার হতে পারে যে আমার যেই ব্যয়টা আছে সেই ব্যয়ের কতটুকু অংশ ওই পণ্যের ক্ষেত্রে আমি ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে সময় একটা বিষয়, যুক্ত দ্রব্য একটি বিষয়। তাহলে দেখা যাচ্ছে অনেকগুলি বিষয়ের উপরে একটা পণ্য কি স্থিতিস্থাপক চাহিদা সম্পন্ন হবে নাকি অস্থিতিস্থাপক চাহিদা সম্পন্ন হবে। এটা হচ্ছে আমাদের আজকের মূল বিষয়, অর্থাৎ চাহিদার স্থিতিস্থাপকতার নির্ধারক। এখন সবশেষে যেই কথাটা প্রযোজ্য সেটা হচ্ছে কি, এই যে আমরা এতগুলি কথা বললাম, এতগুলি পয়েন্ট উল্লেখ করলাম, এটাই কিন্তু আমার সংবিধান না, অর্থাৎ এটাই কিন্তু পরিবর্তন হবে না তা কিন্তু না। মূল কথা যেটা দাঁড়াচ্ছে, এই পয়েন্টগুলিও কিন্তু ব্যক্তিভেদে অর্থাৎ স্থান, কাল, পাত্রভেদে এটা আলাদা হতে পারে। অর্থাৎ নির্ধারকগুলিও কিন্তু একটা আপেক্ষিক বিষয়। আপেক্ষিক বিষয় কেন বলছি? আমার জন্য যেটা স্থিতিস্থাপক সম্পন্ন, আরেকজনের কাছে সেটা হচ্ছে কি অস্থিতিস্থাপক পণ্য। এখন সময়ে যেটা স্থিতিস্থাপক, ভবিষ্যতে সেটা অস্থিতিস্থাপক হতে পারে। আরেকটা হচ্ছে কি, আমি ভাবছি আমার আর্থিক অবস্থার দৃষ্টিকোণ থেকে, একজন ধনী ভাবছে তার দৃষ্টিকোণ থেকে। তাহলে আরেকটা হচ্ছে আমার কাছে এয়ার কন্ডিশন যে যন্ত্রটা সেটা হচ্ছে বিলাসজাত, কারো কাছে সেটা হচ্ছে নিত্য প্রয়োজনীয়। বিলাসজাত পণ্য যেটা, সেটা কারো কাছে হতে, আমার কাছে মনে হচ্ছে বিলাসজাত পণ্য, আরেকজনের কাছে মনে হচ্ছে সেটা নিত্য প্রয়োজনীয় পণ্য। তাহলে দেখা যাচ্ছে আমি ভাবছি বিদ্যুৎটা আমি কম খরচ করতে পারি চাইলে, কেউ ভাবছে এর চেয়ে কম খরচ করা সম্ভব না। আমি যখন দেখি যে বিল অনেক বেশি আসছে, আমি চাইলে ফ্যানটা বন্ধ করে রাখতে চাই, কিন্তু কারো কারো ক্ষেত্রে মনে হতে পারে যে ফ্যান ছাড়া তো চলা সম্ভব না, বিল আমার যাই আসুক। তাহলে দেখা যাচ্ছে এই যে স্থিতিস্থাপকতার নির্ধারকটা, এটা হচ্ছে একটি আপেক্ষিক বিষয়। আপেক্ষিক কেন বললাম? যে কারো কাছে স্থিতিস্থাপক হতে পারে, কারো কাছে অস্থিতিস্থাপক সম্পন্ন হতে পারে। তাহলে এটাই হচ্ছে চাহিদার স্থিতিস্থাপক নির্ধারকের মূল কথা। অর্থাৎ 100% কনফার্ম আমরা স্থিতিস্থাপক পণ্য বা অস্থিতিস্থাপক পণ্য এই কথাটা আমি বলতে পারবো না। তাহলে আমি আবার প্রথম থেকে রিপিট করছি, আমরা স্থিতিস্থাপকতার ক্ষেত্রে কি কি জেনেছি। আমি জেনেছি বলবো না, আমি জানানোর চেষ্টা করেছি, জেনেছো কিনা সেটা তোমরা বলতে পারবে। প্রথমে হচ্ছে স্থিতিস্থাপকতা কি। স্থিতিস্থাপকতার ভিতরে আমরা প্রকারভেদ পড়েছি। চাহিদার স্থিতিস্থাপকতার মধ্যে কি কি পড়েছি? দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা, আড়াআড়ি স্থিতিস্থাপকতা। তারপর আমরা দেখেছি দাম স্থিতিস্থাপকতা কাকে বলে, আড়াআড়ি স্থিতিস্থাপকতা কাকে বলে, আরেকটা কি আয় স্থিতিস্থাপকতা কাকে বলে। তারপরে আমরা দেখেছি যে কিভাবে পরিমাপ করা যায়। পরিমাপে আমরা তালিকাতে দেখিয়েছি, চিত্রে দেখিয়েছি, এবং একটা পদ্ধতির কথা আমরা বলেছি যেটা মার্শাল দিয়েছেন, সেটা হচ্ছে মোট ব্যয় পদ্ধতি। আরও পদ্ধতি কিন্তু আছে, কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েটের লেভেলে এই পদ্ধতিগুলির ব্যবহার আমরা আসলে দেখাই না। তাহলে আমরা নর্মালি কি দেখাই, সেটা হচ্ছে মোট ব্যয় পদ্ধতি। এখন এই মোট ব্যয় পদ্ধতি বা যেই পদ্ধতি আমি ব্যবহার করি না কেন, তাতে দেখা যাচ্ছে যে দাম স্থিতিস্থাপকতাকে আমরা 5 ভাগে ভাগ করেছিলাম। তাহলে প্রথমে হচ্ছে কি চাহিদার স্থিতিস্থাপকতা ভাগ করেছি, তারপরে আমরা আবার দাম স্থিতিস্থাপকতা ভাগ করেছি। একটা হচ্ছে 1-এর সমান, 1-এর বেশি, 1-এর কম, শূন্য এবং অসীম। এবং 1-এর বেশি তার একটা নাম দিয়েছি কি স্থিতিস্থাপক চাহিদা, আর যেটা 1-এর কম তাকে বলেছি অস্থিতিস্থাপক চাহিদা। সর্বশেষ আমরা কি করলাম, যে কি দিয়ে আমি বুঝতে পারবো যে এই পণ্যটা কি স্থিতিস্থাপক সম্পন্ন চাহিদা নাকি অস্থিতিস্থাপক। সেক্ষেত্রে আমরা অনেকগুলি নির্ধারক দেখলাম কি দ্রব্যের প্রকৃতি, বিকল্প দ্রব্যের ব্যবহার, স্থগিত ব্যবহার, ভোক্তার আয়, অভ্যাস। তারপরে একটা কি দেখলাম, তার মোট ব্যয় কতটুকু সে খরচ করে ওই পণ্যের ক্ষেত্রে। তারপরে আরেকটা কি দেখলাম, যে সময়ের সাথেও একটা বিষয় জড়িত আছে। সর্বশেষে যেটা দেখলাম যে আসলে এই বিষয়টা হচ্ছে একটি আপেক্ষিক, অর্থাৎ কোনো পণ্য কারো কাছে হতে পারে স্থিতিস্থাপক সম্পন্ন, কারো কাছে হতে পারে অস্থিতিস্থাপক সম্পন্ন। তাহলে আজকের মতো আমার এই চাহিদার যে অংশটি ছিল, তোমাদের বিষয়টা ছিল ভোক্তার আচরণ তত্ত্ব। সে ভোক্তার এবং উৎপাদকের যে আচরণ, তার মানে আমরা জানি সমাজে দুটি অংশ, একটা হচ্ছে চাহিদা আর একটা হচ্ছে যোগান। চাহিদা আসে ক্রেতার কাছ থেকে, যোগান আসে বিক্রেতার কাছ থেকে। চাহিদার যে অংশটা ছিল
সেই অংশটা কিন্তু আজকের মতো শেষ হয়ে গেল। আগামী ক্লাসে আমরা যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যোগানের অংশটা নিয়ে আলোচনা করব। তাহলে একদিকে হচ্ছে ক্রেতা, আরেকদিকে হচ্ছে বিক্রেতা, একটা জায়গায় কিন্তু আমাদের সমন্বয় হবে। তো সেই সমন্বয়টা হবে কখন? সবার শেষে। তাহলে আমি এতদিন যেই ক্লাসগুলো নিয়ে নিলাম সেটা হচ্ছে কিসের উপরে? আমরা ভোক্তার আচরণটাকে দেখেছি, অর্থাৎ চাহিদার দিকটাকে আমরা বিশ্লেষণ করেছি, চাহিদা পড়েছি, চাহিদা বিধে পড়েছি, চাহিদা নির্ধারক পড়েছি, চাহিদার স্থিতিস্থাপকতা দেখেছি। আগামী ক্লাসে আমরা দেখব যোগান নিয়ে আমরা আলোচনা করব। আজকে এখানেই থাক। আশা করি তোমরা সুস্থ আছো, সুন্দর আছো। আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে দ্রুত করেই আমরা আমাদের সেই ক্লাসরুমে ফিরে আসতে পারি। তোমাদের যে সমস্যা, সেই সমস্যা যাতে করে আমরা সামনাসামনি সমাধান করতে পারি। তোমাদের প্রায় অনেক দিন হয়েছে, কিন্তু তোমাদের সাথে আমাদের কিন্তু কোনো পরিচয় হয়নি। শুধু নামগুলি দেখি, রোলগুলি দেখি, কিন্তু চেহারাগুলি কিন্তু আমাদের মুখস্থ হয়নি। আশা করি, আল্লাহর কাছে দোয়া করি আমরা সবাই মিলে যাতে করে সুস্থ সুন্দর একটা পৃথিবী আমরা আগের মতো ফিরে পাই। সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।